আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিনি এমন একজন ব্যক্তি যিনি ৫৫ বছর যাবৎ বিশ্ব সেলিব্রিটি এবং এরকম একটা বিরল উদাহরণ পৃথিবীর আর কোনো রাজনীতিবিদ বা আর কোনো ব্যক্তি আছে কিনা এটা সন্দেহ। এটা খুঁজে পাওয়া যায় না। যে এখনও তিনি ৫৫ বছর যাবৎ একেবারে জীবিত অবস্থায় তিনি বিশ্ব সেলিব্রিটি। সেই এটা ক্রিকেট থেকে শুরু করে তার ক্যান্সার হসপিটাল নির্মাণ, তার এই জৌলুস জীবন ছেড়ে রাজনীতিতে পদার্পণ এবং এই ইংল্যান্ডের ব্র্যাডফোর্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে তিনি প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী থেকে আবার তিনি উৎখাত হলেন এবং সেখান থেকে জেলবন্দি হলেন। সবাই ভাবছিলেন যে তিনি সেনাবাহিনীর সাথে একটা ডিল করে বিদেশে চলে যাবেন, কিন্তু তারপরেও তিনি একটা পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট বিরোধী একটা অবস্থান নিয়েছেন। তো এসব কিছুই তার এই খ্যাতি এবং তিনি বিশ্বের একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, যেটা সেই ১৯৭০ সাল থেকে তিনি একইভাবে এই বিশ্ব মিডিয়ায় ঝড় তুলে যাচ্ছেন এবং এখনও ইমরান খানের বক্তব্য শুনবার জন্য অধীর আগ্রহে বিশ্বের বিভিন্ন ফোরাম উদ্গ্রীব হয়ে থাকে। ইমরান খান ইকোনমির উপরে বক্তব্য দেন, হিস্ট্রির উপরে বক্তব্য দেন, স্পোর্টস নিয়ে তো তিনি অনেক কথাই বলেন, অনেক মোটিভেশনাল স্পিচ দেন। তো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি দিয়েছেন অতীতে। তো এই সব কিছু মিলে তিনি একটা বিশ্ব বরেণ্য নেতা এবং সব দিক থেকে ক্রিকেট, জনহিতৈষী কাজগুলো করবার ক্ষেত্রে, রাজনীতি করবার ক্ষেত্রে এবং মানবাধিকার বিষয়ে তিনি এবং ধর্মতত্ত্ব বিষয়ে, ইসলাম ধর্ম বিষয়ে তার একটা অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য। তো সব মিলিয়ে তিনি এখনও ৫৫ বছর যাবৎ একটা বিশ্ব সেলিব্রিটি হয়ে আছেন এবং তার এই জনপ্রিয়তাটা সমভাবে প্রযোজ্য হয়ে আছে। তো এখন ইমরান খানের এই মুক্তি আন্দোলনটা আবার নতুন করে বেগবান হচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ উঠছে এবং এটা নিয়ে বিশ্ব মিডিয়ায় বেশ একটা তার মুক্তির আওয়াজটা তুলে ধরছে এবং বিশ্ব মিডিয়ায় ইমরান খান সংক্রান্ত খবরাদি আবার নতুনভাবে উঠে আসছে। যেমন গালফ টুডে, আরব নিউজ এরা ১২-১৩ ডিসেম্বর একটা রিপোর্ট করেছে। তো সেখানে বলা হচ্ছে যে ইউএন টর্চার এক্সপার্ট ডিক্রাইজ পাকিস্তান এক্স পিএম ইমরান খানস ডিটেনশন। অর্থাৎ জাতিসংঘের যিনি এই নির্যাতন বিষয়ক বা মানবাধিকার বিষয়ক যিনি এক্সপার্ট রয়েছেন বা বিশেষজ্ঞ রয়েছেন, তিনি এই ইমরান খানের এইভাবে কারাবন্দিতার নিন্দা করেছেন। এটা দ্য ইকোনমিক্স টাইমস এবং বিশ্বের আরও অন্যান্য মিডিয়া এটা প্রচার করেছে। তো সেখানে এই পত্রিকাগুলো যে মূল একটা বক্তব্য তারা প্রচার করেছিল, ছাপিয়েছে, সেটি এমন যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে এমন পরিবেশে আটক রাখা হয়েছে যা নির্যাতন এবং অন্যান্য অমানবিক ও মর্যাদাহানিকর আচরণে সামিল হতে পারে। এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ প্রতিবেদক। ১২ ডিসেম্বর এই সতর্কবার্তা দেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি পাকিস্তান সরকারকে আহ্বান জানান ৭৩ বছর বয়সী ইমরান খানের অমানবিক ও মর্যাদাহীন আটক পরিস্থিতি নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিরসনে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে। এক বিবৃতিতে অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন, আমি পাকিস্তানি কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে ইমরান খানের আটক পরিস্থিতি আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়মের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ সালে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরের পর থেকে তাকে অতিরিক্ত সময় একাকী বন্দিত্বে রাখা হয়েছে বলে জানা গেছে। তাকে প্রতিদিন ২৩ ঘন্টা নিজের সেলের ভেতর বন্দি করে রাখা হয় এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ চরমভাবে সীমিত করা হয়েছে। তার সেলটি সার্বক্ষণিক ক্যামেরা নজরদারির আওতায় রয়েছে বলে জানা গেছে। অ্যালিস জিল এডওয়ার্ডস বলেন, দীর্ঘমেয়াদী বা অনির্দিষ্টকালীন একাকী বন্দিত্ব আন্তর্জাতিক মানবাধিকার আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। ১৫ দিনের বেশি সময় ধরে একাকী বন্দিত্বে রাখা হলে তা মানসিক নির্যাতনের একটি চরম রূপ হিসাবে গণ্য করা হয়। তিনি স্পষ্ট করে বলেন, ইমরান খানের একাকী বন্দিত্ব বিলম্ব না করে অবিলম্বে প্রত্যাহার করা উচিত। তিনি আরও বলেন, এটি শুধু একটি বেআইনি ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদী বিচ্ছিন্নতা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অ্যালিস জিল এডওয়ার্ডস যে তথ্য পেয়েছেন তা অনুযায়ী ইমরান খানের আইনজীবী ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ প্রায়ই মাঝপথে বন্ধ করে দেওয়া হয় অথবা আগেভাগেই শেষ করে দেওয়া হয়। এছাড়া তাকে একটি ছোট সেলে রাখা হয়েছে যেখানে প্রাকৃতিক আলো নেই এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই। জাতিসংঘের এই বিশেষজ্ঞ বলেন, যে কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা হলে তাকে মানবিক আচরণ ও মর্যাদার সঙ্গে ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, আটক অবস্থায় পরিবেশ
আটক অবস্থার পরিবেশ ব্যক্তির বয়স ও স্বাস্থ্যগত অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এর মধ্যে থাকতে হবে উপযুক্ত ঘুমানোর ব্যবস্থা, আবহাওয়া থেকে সুরক্ষা, পর্যাপ্ত জায়গা, আলো, উষ্ণতার ব্যবস্থা এবং যথাযথ বায়ু চলাচল। অ্যালিস জিল এডওয়ার্ডস ইমরান খানের পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উত্থাপন করেছেন। তো এই ছিল তার বক্তব্য। এটা এখন বিশ্ব মিডিয়ায় চরমভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। আরও একটি বিষয় যে আরও একটা বিখ্যাত পত্রিকা দ্য টেলিগ্রাফ, তারা একটা রিপোর্ট করেছে। তারা বলছে যে ইমরান খান ইজ ইন পাকিস্তানস ডেথ সেল অ্যান্ড দ্য ক্রিকেটিং ওয়ার্ল্ড ইজ সাইলেন্ট। এরা 14 ডিসেম্বর এটা করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। মানে তারা বলছে যে পাকিস্তানের এই ইমরান খান পাকিস্তানের মধ্যে একটা ডেথ জেলের মধ্যে রয়েছেন এবং পুরো ক্রিকেট বিশ্ব, ক্রিকেটিং ওয়ার্ল্ড তারা নিশ্চুপ রয়েছে। এর মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে যে যেসব ক্রিকেটাররা বা ক্রিকেট জগতের যেসব ব্যক্তিত্বরা, তাদেরও উচিত ইমরান খানের মুক্তির বিষয়ে এবং তার এই কারা নির্যাতনের বিষয়ে আওয়াজ তোলা। তো এইভাবে বিশ্বব্যাপী একটা শোরগোল চলছে। এর মাঝে আল জাজিরা তারা একটা 14 ডিসেম্বর ডকুমেন্টারি, খুব চমৎকার একটা ডকুমেন্টারি তারা প্রকাশ করেছে, যার শিরোনাম দিয়েছে মিস্টার পপুলার ভার্সেস মিস্টার পাওয়ার। অর্থাৎ মিস্টার পপুলার বলতে এখানে ইমরান খানকে বোঝানো হয়েছে, আর মিস্টার পাওয়ার বলতে আসিম মনিরকে বোঝানো হয়েছে। তো সেখানে উপস্থিত বক্তারা পুরো পরিস্থিতির জন্য ফিল্ড মার্শাল আসিম মনিরকে দায়ী করেছেন এবং তারা বলছেন যে এই পাকিস্তানে তো মার্শাল ল আছেই, এটাকেও ছাড়িয়ে গিয়ে এখন একটা আসিম ল, অর্থাৎ আসিম মনিরের একটা নিজস্ব আইন, তার নিজস্ব একটা আইন পাকিস্তানে এখন বিরাজ করছে। এবং তারা জানাচ্ছেন যে ইমরান খান সকল প্রকার সমঝোতা করা বা ডিল করা তিনি উড়িয়ে দিয়েছেন এবং নাকচ করেছেন। তিনি একমাত্র যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে যদি কারোর সাথে বসতে হয় আলোচনার টেবিলে, তাহলে শুধুমাত্র এই ফিল্ড মার্শাল আসিম মনিরের সাথেই তিনি বসবেন, এটা ইমরান খান স্পষ্ট করে জানিয়েছেন। তো দীর্ঘ 1 মাস পর আমরা দেখতে পেয়েছিলাম 2 ডিসেম্বর ইমরান খানের বোনের সঙ্গে তার একটা সাক্ষাৎ হয়েছিল 1 মাস পর। তো এটা ইমরান খান সম্পর্কে আমরা এখন যতটুকু জানতে পারি সেটা হচ্ছে তার বোন যখন জেলখানায় সাক্ষাৎ করেন বা তার কোনো আইনজীবী যখন সাক্ষাৎ করেন, সেখানে ইমরান খান কী বললেন সেই খবরগুলো তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হলে বিশ্ববাসী এটা জানতে পারে। তো গত 2 সপ্তাহ ধরে এখনও আবার নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইমরান খানের কোনো বোন তার সাথে সাক্ষাৎকার করতে পারেন নাই। তো গত 22 মাসে ইমরান খানকে কিন্তু আদালতেও তোলা হয়নি, তাকে প্রকাশ্যে আনা হয়নি, তার কণ্ঠস্বরটা মানুষ শুনতে পারে নাই। মানে যে নীতিটা অবলম্বন করেছে, এটা পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ভেবেছিল যে ইমরান খান হয়তোবা আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যাবেন, মানে মানুষের থেকে আড়াল করে রাখলেই মানুষ মনে হয় তাকে ভুলে যাবেন। কিন্তু এটা বাস্তবে উল্টো হয়েছে। মানুষ ইমরান খানের সাথে আরও ব্যাপকভাবে জড়িয়ে রয়েছেন এবং যে মনস্তাত্ত্বিক লড়াইটা ফিল্ড মার্শাল আসিম মনিরের সাথে হচ্ছে, সেটা ঠিক ইমরান খান তিনিই বিজয়ী হচ্ছেন এবং আসিম মনির হেরে যাচ্ছেন। এটাই পর্যবেক্ষকরা বলছেন যে আসিম মনির একসময় হয়তো বাধ্য হবেন ইমরান খানের সাথে নেগোশিয়েট করতে এবং তার সাথে বসতে। এর বড় কারণ হলো পাকিস্তানের 2টি সমস্যা যদি সমাধান করতে হয়। একটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা যদি ফেরত আনতে হয় এবং পাকিস্তানের যে সন্ত্রাসবাদটা ক্রমবর্ধমান, এটা বেড়েই চলেছে, এই সন্ত্রাসবাদ দমন লড়াইয়ে যদি জিততে হয়, তাহলে এই দুটো ইস্যুতে অবশ্যই আসিম মনিরকে ইমরান খানের সঙ্গে নেগোশিয়েট করতে হবে এবং ইমরান খান ছাড়া পুরো পাকিস্তানে এই দুটো সমস্যার সমাধান হবে না। তো পাকিস্তান সেনাবাহিনীতে এখন 3টি বিষয়ে সেনাবাহিনীর অভ্যন্তরে একটা অসন্তোষ চলছে। প্রথমত হচ্ছে এই আসিম মনিরকে যেভাবে এক্সটেনশন দেওয়া হয়েছে এবং তাকে প্রায় 5 বছর এবং পরবর্তীতে আরও 5 বছরের জন্য চিফ অফ ডিফেন্স ফোর্স একেবারে CDF নিয়োগ করা হয়েছে। পুরো সেনাবাহিনী এখন তার নিয়ন্ত্রণে, 3 বাহিনী তার নিয়ন্ত্রণে। তার এই চাকুরির এক্সটেনশনটা, এটার অনেকে অসন্তোষ প্রকাশ করছে। 5 ডিসেম্বর আমরা দেখতে পেলাম যে ডিজি আইএসপিআর তার সেই একটা আহমেদ শরীফ চৌধুরী লেফটেন্যান্ট জেনারেল, তিনি ইমরান খানের বিরুদ্ধে অনেক কুৎসা রটনা করেছেন এবং এই খাইবার পাখতুনখোয়ার যে মুখ্যমন্ত্রী, তাকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন, ইমরান খানকে দেশদ্রোহী এবং ভারতের মদতপুষ্ট এভাবে আখ্যায়িত করেছেন। এতেও পাকিস্তানের সেনা অভ্যন্তরে একটা অসন্তোষ রয়েছে। আরও একটি সর্বশেষ, যেটা এই পাকিস্তানের সাবেক ISI চিফ লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ, তাকে যে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, এতেও পাকিস্তানের সেনাবাহিনীর অভ্যন্তরে একটা ক্ষোভ বিরাজ করছে। কেননা তারা মনে করছেন যে এই রাজনৈতিক হস্তক্ষেপ অবৈধভাবে করার অভিযোগেই ফয়েজ হামিদকে সাজা দেওয়া হয়।
তো এটা তো পাকিস্তানের সেই আইয়ুব খান থেকে শুরু করে পারভেজ মোশাররফ পর্যন্ত এবং বর্তমান সেনাপ্রধান আসিম মনির তারাও অহরহ করছে এবং আরও অন্যরাও করেছে। তাহলে সেক্ষেত্রে তাদের কোনো বিচার করা হলো না বা তদন্ত করা হচ্ছে না। ফয়েজ হামিদকে রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হয়েছে, এটা নিয়ে একটা অসন্তোষ রয়েছে। তো এদিকে পাকিস্তানে এই গুম খুন গুপ্ত হত্যা এগুলো বেশ বেড়েই চলেছে, অব্যাহত রয়েছে। সাংবাদিক নিপীড়ন হচ্ছে। এই রিসেন্টলি গত 13ই ডিসেম্বর দেখা গেল যে এই siyaset.pk এর সম্পাদক সোহরাব বারকাত তাকে গুম করা হয় প্রথমে, তারপরে আটক অবস্থায় দেখানো হয়, এখন তাকে কয়েকদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ওদিকে আমরা দেখতে পেলাম যে 14ই ডিসেম্বর খাইবার পাখতুনখোয়ার কোহাটে ইমরান খানের মুক্তির দাবিতে যে একটা বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো, সেখানে যোগ দেওয়া আরেকটি দলের পিটিএম পাকিস্তান তাহফুজ মুভমেন্টের তারা যোগ দিয়েছিল। তাদের জনসভা থেকে ফেরার পথে 6 জন কর্মীকে গুম করে রাখা হয়েছে, এটার কোনো হদিস এখনও পাওয়া যাচ্ছে না। ওদিকে পাকিস্তানের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডেইলি ডন তার সরকারি বিজ্ঞাপনগুলো কমিয়ে দেওয়া হয়েছে এবং কতগুলো জায়গা থেকে সরকারি বিজ্ঞাপন যেগুলো সেগুলো বাদ দেওয়া হয়েছে, কারণ ডন ইদানিং পাকিস্তানের ইকোনমিক পরিস্থিতি নিয়ে খুব এক্সক্লুসিভ রিপোর্ট করে যাচ্ছিল। আর অপরদিকে পাকিস্তানের এই ফেক নিউজ, মিসইনফো, ডিসইনফো এগুলো ইমরান খানের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে। নানান ধরনের চটকদার খবর প্রচার করে ইমরান খানের চরিত্রহানি বা চরিত্র হনন বা মর্যাদাহানি করবার নানান কায়দা কৌশল চলছে। ওদিকে যে বরাবরই আমরা দেখতে পাই যে জালিম শাসকের আশেপাশে কিছু দরবারি আলেম ভিড় করে, তো পাকিস্তানেও সেটা দেখা যাচ্ছে। পাকিস্তানের একজন শীর্ষস্থানীয় আলেম তাহের আশরাফি, তিনি গত প্রায় 3 বছর যাবৎ এই পাকিস্তানের সেনা এস্টাবলিশমেন্ট এবং ফিল্ড মার্শাল আসিম মনিরকে সাহায্য করে যাচ্ছিলেন, তার পক্ষে বয়ান তৈরি করবার জন্য কিছু বক্তব্য দিচ্ছিলেন তিনি। তো সম্প্রতি তিনি একটা বক্তব্য দিয়েছেন যে জিহাদের এই ফরজ দায়িত্বটা পালন করার জন্য তিনি ফিল্ড মার্শাল আসিম মনিরের হাতে বায়াত গ্রহণ করবেন। তো এটা বেশ হাসাহাসির একটা উদ্রেক হয়েছে পাকিস্তানে। তো ইমরান খানের বোনের আবার একটা সাক্ষাতের সময়সূচি এসেছে প্রতি মঙ্গলবার, এই কোনো আত্মীয় স্বজনদের সাথে প্রতি সপ্তাহে প্রতি মঙ্গলবার এই সাক্ষাৎকারের একটা সময় থাকে। আদালত সেভাবেই নির্দেশনা দিয়েছে, কিন্তু এই 16ই ডিসেম্বর দেখা গেল যে পুনরায় পাকিস্তানের এই জেল কর্তৃপক্ষ এটা রিফিউজ করেছে, যদিও আদালতের অনুমতি রয়েছে। তো এখন এই আদিয়ালা জেল গেটের সামনে তার এই বোনরা বিপুল সংখ্যক পাকিস্তানের জনগণ বা এই পিটিআই দলের সমর্থক নেতাকর্মী সহ তারা একটা অবস্থান কর্মসূচি পালন করছেন। তো দেখা যাক এটার পরিণতি কী হয়, নাকি এটাও জোর জুলুমভাবে এটা সরিয়ে দেওয়া হবে। তো এইদিকে গত 15ই ডিসেম্বর আমরা আরও একটা জিনিস দেখতে পেলাম, জাতিসংঘের ইউএন সিকিউরিটি কাউন্সিলে পাক ভারত একটা বাকযুদ্ধ আমরা দেখতে পেলাম এবং এখানে বরাবরের মতো কাশ্মীর এবং সাম্প্রতিককালে যেই সিন্ধু নদ পানি চুক্তি ভারত বাতিল করেছে, তো এটার নিয়ে একটা বিবাদ পাকিস্তানের জাতিসংঘের ইউএন সিকিউরিটি কাউন্সিলে চলছে, তর্ক বিতর্ক চলছে। তো সেখানে দেখা গেল যে তর্ক বিতর্কর এক পর্যায়ে ভারতের যিনি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি নিযুক্ত আছেন, তিনি পাকিস্তানের গণতন্ত্র, ইমরান খান এসব বিষয়ে তিনি কথা বলে ফেললেন এবং এটা বিশ্ব মিডিয়ায় হাইলাইট হয়েছে। তো সেখানে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত যিনি হরিশ পারবা থানেনি পাকিস্তানের গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন যে পাকিস্তান জনগণের ইচ্ছাকে সম্মান করার একটি অদ্ভুত পদ্ধতি অনুসরণ করে। ইমরান খান ও আসিম মনির প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান এক সাবেক প্রধানমন্ত্রীকে জেলে পাঠিয়েছে। ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে নিষিদ্ধ করেছে। 27তম সংশোধনীর মাধ্যমে সেনাবাহিনী একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটিয়েছে। এই সংশোধনীর মাধ্যমে সামরিক বাহিনীর প্রধান আসিম মনিরকে আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে। পারবা থানেনি বলেন, পাকিস্তান জনগণের ইচ্ছাকে এভাবেই সম্মান করে। তো এভাবে ইমরান খানের পরোক্ষভাবে ইমরান খানের নামটা উচ্চারণ করেনি, কিন্তু ইমরান খান, পিটিআই দল এবং আসিম মনিরের ক্ষমতা গ্রহণ, পাকিস্তানের গণতন্ত্র বিনষ্ট, সংবিধান সংশোধন, এসব নিয়ে ভারত এখন জাতিসংঘে কথা বলছে। তো এখন কথা হলো যে ভারত ঠিক এই মুহূর্তে ইমরান খান, পাকিস্তানের গণতন্ত্র এগুলো নিয়ে এতদিন পর কেন উদ্বিগ্ন হলো? তো এর মূল কারণ যে ভারত এখন ভয় পাচ্ছে যে আসিম মনির, ফিল্ড মার্শাল আসিম মনির তার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বা পাকিস্তানের ক্ষমতা ধরে রাখার জন্য এবং নিজেকে প্রাসঙ্গিক করার জন্য, আরও অপরিহার্য শাসক হিসাবে প্রমাণের জন্য যে কোনো মুহূর্তে ভারতের উপরে কামান দাগাতে পারেন এবং তিনি প্রায়ই ভারতের বিরুদ্ধে ভীষণ আক্রমণাত্মক বক্তব্য দিয়ে থাকেন। তো এটা ভারতের জন্য একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত মনে করছেন যে কোনো সময় আসিম মনির একটা কামান দাগাবেন এবং ছোটোখাটো ইস্যুতেও পাকিস্তান একটা পাল্টা জবাব দিবে বা
শুরুতেই ভারতকে আক্রমণ করে বসতে পারে। তো এই ভারত এখন উদ্বেগের এটাই বড় কারণ যে ভারত এখন মনে করছে যে সে পাকিস্তানের একজন বড় দানবের সামনে সে দাঁড়িয়ে রয়েছে। তো এই কারণেই এই ইমরান খানের পক্ষে বা গণতন্ত্রের পক্ষে কথা বলছে। অথচ আমরা দেখেছিলাম ২০২২ সালের ইমরান খান যখন উৎখাত হয়েছিলেন তখন এই ভারতীয় শাসক দল বিজেপি নেতারা এবং ভারতের শীর্ষ মিডিয়া বা প্রায় সকল মিডিয়া বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছিল। কিন্তু এখন তাদের ভিন্ন চরিত্র দেখা যাচ্ছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।